আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। সো ফাইনালি চলে আসলো বিধবা মেয়েকে বিয়ে গল্পের পার্ট 8। তো আসো গল্প শুরু করা যাক। কয়েক মাস পরেই আমার বিয়ের খবরটা চারদিকে ছড়িয়ে পড়লো। ছোট একটা অনুষ্ঠানের মাধ্যমে ইরাকে বিয়ে করলাম। ইরা আমার পাশে দাঁড়িয়ে গর্বের হাসি দিচ্ছিল, চোখে মুখে জয়ের উজ্জ্বলতা, আর আমার চোখেও ছিল এক ধরনের স্বস্তি। অবশেষে যেই মানুষটাকে ভালোবাসতাম তাকে পেয়েছি, কিন্তু আমার ভিতরে ভিতরে কোথাও যেন একটা শূন্যতাও ছিল। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদায় নেওয়ার পর আমি এক মুহূর্তের জন্য ভাবলাম, সিরাত এখন কোথায়, ও কি করে? কিন্তু ভালোবাসার পূর্ণতা আমাকে ওকে নিয়ে ভাবতে দিল না। একদিকে খুশি লাগছিল, অন্যদিকে নিজেকে অপরাধীও মনে হচ্ছিল। মনে মনে ভাবছিলাম, আচ্ছা আমি কি মায়ের প্রতিশ্রুতি ঠিকঠাক রাখতে পেরেছি? কিন্তু ইরার প্রতি থাকা গভীর ভালোবাসার জন্য আমি মন গড়া যুক্তি মিলাতে লাগলাম। মনে মনে ভাবলাম যে ঠিকই তো, আমি তো প্রতিশ্রুতি ঠিকঠাক পালন করতেছি। আমি তো সিরাতকে ডিভোর্স দেইনি, বরং সুন্দর করে তাদের ভরণ পোষণ দিব। ওদিকে সিরাত নাইরাকে নিয়ে ভাড়া বাসায় উঠেছে। ছোট একটা ঘর, সাদামাটা আসবাবপত্র। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মেয়েকে কোলে নিয়ে জানালার পাশে তাকিয়ে থাকে। চুপচাপ মনে মনে ভাববে, আমার কপালে হয়তো সুখ লেখা নেই, কিন্তু নাইরার কপালে আমি কষ্ট লিখতে দিব না। সাজিদ যতই দূরে থাকুক, মেয়ের চোখে তার বাবার মর্যাদা অটুট থাকবে। নাইরা মায়ের আঁচলের আড়ালেই বড় হচ্ছে। খেলতে খেলতে যখন বাবার কথা জিজ্ঞেস করে, সিরাত মৃদু হেসে বলে, তোমার বাবা অনেক দূরে চাকরি করে, তুমি যখন বড় হবে তখন অনেক অনেক খেলনা নিয়ে তোমার কাছে আসবে। মায়ের মুখে এমন কথা শুনে নাইরার চোখ জ্বলে ওঠে আনন্দে, আর সিরাত মুখ ঘুরিয়ে ফেলে যাতে তার কান্না মেয়েটা দেখতে না পায়। এদিকে আমি আর ইরা নতুন সংসার শুরু করেছি। ইরা খুব যত্ন করে আমাকে, আমার মন জয় করার চেষ্টা করে। আমিও ধীরে ধীরে ডুবে যেতে থাকি ইরার ভালোবাসায়। বাইরে থেকে আমাদের সংসারটা সুখী আর শান্তিপূর্ণ দেখায়, কিন্তু আমি একা হলে হঠাৎ করে নাইরার মুখ চোখের সামনে ভেসে ওঠে। মনে পড়ে সিরাতের নিঃশব্দ চোখ দুটো। যখন তাদের কথা মনে পড়ে তখন মনের অজান্তেই বুকটা কেমন যেন ভারী হয়ে যায়। কিন্তু ইরার কাছে এসব কিছুই প্রকাশ করি না, বরং সবকিছু চাপা দিয়ে নিজের সুখ খুঁজতে চাই। এভাবে কয়েক বছর কেটে গেল। নাইরা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। মেয়েটা এখন স্কুলে যায়, মেধাবী, শান্ত ও প্রাণোচ্ছল। অন্যদিকে আমি চাকরি করে সংসার চালাচ্ছি। ইরার সঙ্গে নতুন সংসার শুরু করলেও মনের মাঝে হঠাৎ করে আগের স্মৃতি খোঁচা দেয়। নাইরার ছবি, সিরাতের নিঃশব্দ চোখ, সবকিছু মিলেমিশে আমাকে যেন অস্থির করে তোলে। আমি চেষ্টা করি ইরার সঙ্গে সুখে থাকার, তবে মাঝে মাঝে মনে হয় হারানো কিছু যেন পুরোপুরি কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। ইরা খুব যত্ন করে, নতুন করে বাড়ি সাজানো, খাওয়া দাওয়া, ছোট ছোট সারপ্রাইজ সবই একা হাতে সামলায়। ইরার যত্ন আর ভালোবাসায় আমি ডুবে গেলেও ভিতরে ভিতরে মনে হয় কিছু একটা নেই যা আগে ছিল। ওদিকে সিরাতের জীবনটাও সহজ নয়। ছোট ঘরে দুজনের জন্য সবকিছু নিজের হাতেই সামলাতে হয়, কিন্তু সে কখনোই হতাশ হয় না। নাইরাও আস্তে আস্তে বড় হতে থাকে। প্রতিদিন নতুন নতুন প্রশ্ন জিজ্ঞেস করে, কখনো বাবার কথা, কখনো স্কুলের গল্প। সিরাত ধীরে ধীরে শিখে গেছে তার অভিমান চাপা দিয়ে মেয়ের জন্য শক্ত থাকতে। সিরাত মনে মনে ভাববে, আমার দুঃখ আর অভিমান সবকিছু ফেলে একমাত্র নাইরার চোখে আমি চিরকাল শান্তি দেখতে চাই। নাইরা আস্তে আস্তে বড় হতে থাকে। তার ইচ্ছে করে তার বাবার সঙ্গে খেলতে। সে কখনো কখনো সিরাতের কাছে তার বাবার কথা জিজ্ঞেস করলেও সিরাত নানানভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এভাবেই যাচ্ছিল দিনগুলি। আমি ইরাকে নিয়ে বেশ ভালোই ছিলাম। অন্যদিকে সিরাত নাইরাকে মানুষ করার জন্য ব্যস্ত ছিল। একদিন অফিস থেকে বাসায় আসার সময় হঠাৎ করে গাড়ির ব্রেক ফেল করে এবং একটা গাছের সাথে গিয়ে জোরে ধাক্কা লাগে। আমি প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারালাম। সাথে সাথে মানুষের ভিড় জমে গেল গাড়ির চারপাশে। আমার পকেট থেকে আইডি কার্ড এবং ফোন বের করে একজন আমার বাসায় অর্থাৎ ইরার কাছে ফোন দিল। ঘটনাটা শোনার পরে ইরার যেন জ্ঞান হারানোর মতো অবস্থা। পাগলের মতো কান্না করতে করতে হসপিটালে চলে আসলো। আমাকে বেডে শুয়ে থাকতে দেখে ছটফট করতেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন আমার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে সে। যাই হোক, কয়েক ঘন্টা পর আমার জ্ঞান ফিরলো এবং ডক্টর বলল, রোগীর অবস্থা খুব বেশি খারাপ নয়, তবে মাথায় একটু চোট পেয়েছে। কয়েক সপ্তাহ রেস্টে থাকতে হবে। যে ওষুধগুলো দিব সেগুলো নিয়ম করে খাওয়ালে ঠিক হয়ে যাবে, এবং ইরাকে বলল ভালোভাবে যত্ন নিবেন। ডক্টরের মুখে এমন কথা শুনে ইরা যেন স্বস্তি পেল। তারপর আমাকে নিয়ে বাসায় আসা হয়। ইরা বেশ ভালোই সেবা যত্ন করে আমায়। ইরার এমন সেবা যত্ন দেখে মনে মনে ভাবছিলাম যে সত্যি ভাগ্য করে ইরার মতো একটা মেয়ে পেয়েছি। সত্যি আমার সিদ্ধান্ত ভুল ছিল না। ইরা খুব সাবধানতার সাথে আমাকে ওষুধ খাইয়ে দিত, নিজের হাতে খাবার খাইয়ে দিত। কিন্তু দুদিন পরে হঠাৎ করে আমি কেমন যেন অসুস্থতা অনুভব করতে লাগলাম। মাথা ঘুরতে শুরু করলো, প্রচুর ঘুম পাচ্ছিল। দিনের প্রায় অর্ধেকটা সময় ঘুমিয়েই কাটাচ্ছিলাম। এরই মধ্যে সিরাত খবর পেয়ে নাকি একদিন আমাকে দেখতেও আসছিল, কিন্তু ইরা তাকে বাসায় ঢুকতে দেয়নি, বরং অপমান করে তাকে তাড়িয়ে দেয়। নাইরা অনেক কান্না করলে সিরা অনেক রিকোয়েস্ট করে যেন একটিবার সে তার বাবাকে দেখতে পায়, কিন্তু ইরা কোনোভাবেই রাজি হলো না এবং বলল, সাজিদ তোমাদের সাথে দেখা করতে চায় না এবং তোমাদের নিয়ে আর কিছু ভাবতেও চায় না।
ওকে দেখাশোনা করার জন্য আমি আছি। ভালোই ভালোই বাসা থেকে বেরিয়ে যাও, না হলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। নাইরার কান্নাও ইরার মনে এক বিন্দু অনুভূতি সৃষ্টি করতে পারেনি। তারপর সিরাত অসহায়ের মতো মন খারাপ করে নাইরাকে নিয়ে চলে আসে। নাইরা এখন বেশ বড় হয়েছে। সিরাত আর সত্যটা না লুকিয়ে তাকে সবকিছু খুলে বলে, কিন্তু আমি যে অপরাধী নাইরার কাছে সেটা সে লুকায়। মেয়ের কাছে আমার সম্মানটা নষ্ট হতে দেয়নি। মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য সে আবারও মিথ্যা কথা বলে যে, দেখো মা, একদিন তোমার বাবা আমাদের কাছে ঠিকই ফিরে আসবে। যাই হোক, এমন কথা শুনে নাইরা কান্নায় ভেঙে পড়লেও মায়ের মতো নিজেকে সামলে নেয়। এদিকে দিন দিন আমার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। আশ্চর্যের ব্যাপার, ইরা এই ব্যাপারে ডক্টরকে কিছুই জানাচ্ছিল না। সে নিজেই নিয়ম করে ওষুধ খাওয়াতো। একদিন আমি ঘুমাচ্ছিলাম, শরীরে ক্লান্তি, চোখে ঘুম। এমন সময় ইরা কিছু কাগজ নিয়ে এসে আমাকে সিগনেচার করতে বলে। আমি তাকে এতটাই ভালোবাসতাম যে তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, এবং তাকে বিশ্বাস করে কিসের কাগজ, কিসের সিগনেচার কিছুই জানার প্রয়োজন মনে না করে ঘুম ঘুম চোখে আমি সিগনেচার করে দেই। তারপর আমার কিছু আর মনে নেই। পরদিন সকালবেলা আমার জ্ঞান ফিরতেই দেখি ইরা আমার পাশে নেই। আমি অনেক কষ্ট করে উঠে দাঁড়াই এবং বাড়িতে খুঁজে দেখি, কোথাও তাকে পেলাম না, এমনকি ফোনেও পাচ্ছিলাম না। তারপর দারোয়ান চাচাকে ডেকে জিজ্ঞেস করতেই সে বলে, স্যার, আমি তো কিছু জানি না, তবে কালকে দেখেছি ম্যাডাম অনেক সাজুগুজু করে সন্ধ্যার পরেই কোথায় যেন বেরিয়ে গেছে। আমাকে কিছুই বলে যায়নি। যাই হোক, আমি আবার রুমে চলে আসি। কিছুক্ষণ পর হঠাৎ করে একটা মেসেজ আসলো, কংগ্রাচুলেশন আমার বোকা গোলুমুলু সাজিদ, এতক্ষণে হয়তো সুস্থ হয়ে গেছো। আর থ্যাংক ইউ এজন্য যে খুব সুন্দর করে তোমার সকল সম্পত্তি আমার নামে করে দিয়েছো। ব্যাপারটা আমি কিছুই বুঝতেছিলাম না, কিসের সম্পত্তি আর কিসের তার নামে করে দিয়েছি। পরক্ষণে আমার মনে হলো গতকাল রাতে আমি কিছু কাগজ সিগনেচার করেছিলাম। আমার বুঝতে আর কিছু বাকি রইলো না। মনে মনে ভাবলাম, তাহলে ইরা আমার সাথে এতদিন নাটক করেছে, আমাকে ভালোবাসার অভিনয় করেছে শুধুমাত্র আমার সম্পত্তির জন্য। তার মানে সে আমাকে ভুল ওষুধ খাইয়ে অচেতন রাখার চেষ্টা করছিল। দেন তাকে ফোন করতেই ফোন ওয়েটিং এ পাই। কিছুক্ষণ পর আবার ট্রাই করতে দেখি আমাকে ব্লক করে রেখেছে। আমি যেন মায়ের কথা অমান্য করে নিজের জীবনটা নিজেই ধ্বংস করে দিয়েছি। আমি নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। বাকরুদ্ধ হয়ে প্রায় 30 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। দেন কিছুক্ষণ পরে একটা অন্য নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজটা এমন ছিল যে, আমার গোলুমুলু বোকা সাজিদ, যত দ্রুত সম্ভব তুমি বাসা ত্যাগ করো। মেসেজটা দেখার পরে জীবনের মায়া ত্যাগ করে সারা জীবনের জন্য মায়ের কাছে যেতে ইচ্ছে হচ্ছিল। কি আর করবো, শেষমেশ নিঃস্ব হয়ে রাস্তায় নেমে পড়ি। মনে মনে আল্লাহকে বলি, হে আল্লাহ, তুমি এত বড় শাস্তি দিচ্ছ কেন আমায়? কি এমন অন্যায় করেছিলাম আমি? পরক্ষণেই মনে হলো আমি আমার মায়ের কথা রাখিনি। যেই মা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের সকল সকাল-রাত বিসর্জন দিয়েছিল, সেই মা শেষ বিদায়ের সময় একটা আবদার করেছিল, তার সেই আবদারটাও আমি পূরণ করিনি। এজন্য হয়তো আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিয়েছে। এভাবে রাস্তায় কয়েকদিন পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলাম। পরবর্তীতে জানলাম ইরা নাকি আমার বিয়ের কয়েক মাস পরে অন্য একটা ছেলেকে বিয়ে করেছিল। সে শুধুমাত্র আমার সম্পদের জন্য আমার সাথে এত বছর ভালোবাসার অভিনয় করেছে। আর অ্যাক্সিডেন্টটাও নাকি তার প্ল্যান ছিল। সে আমাকে সারা জীবনের জন্য এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। এজন্য সে প্ল্যান করে আমার গাড়ির ব্রেক নষ্ট করে দেয়। কিন্তু ভাগ্যের জোরে আমি বেঁচে যাই। তারপর কোনো কুল কিনারা না পেয়ে লজ্জা শরম ফেলে দিয়ে আমি সিরাতের বাসায় গিয়ে উঠি। কলিং বেল বাজতেই নাইরা এসে দরজা খুলে এবং আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাহ, বেশ বড় হয়ে গেছে মেয়েটা। সবসময় আমাকে দেখলে সে আগে আমার কোলে ওঠার জন্য বায়না করতো, কিন্তু আজকে তাকে দেখার সাথে সাথে আমার দু চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। আমার ভিতরটা যেন ছটফট করছিল। আমি তার দিকে দুহাত এগিয়ে দিলাম, কিন্তু ওই দিন সে আর আমার কোলে আসলো না। গাইস, প্লিজ 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 তোমরা আমার উপর রাগ করো না। জানি তোমরা আমার উপর অনেক রাগ করবা, রাগ করাটাই স্বাভাবিক। কারণ গতকালকে বলছিলাম যে আজকে গল্পটা শেষ করে দিব, কিন্তু আজকে শেষ করতে পারি নাই। গাইস, ট্রাস্ট মি, আমি অনেক বেশি চেষ্টা করেছি গল্পটা আজকে শেষ করার, বাট ব্যস্ততার কারণে সেটা পেরে উঠি নাই। সো কি বলবো, তোমাদের তো রাগ করার পরিবর্তে আবার খুশি হওয়ারও কথা, কারণ তোমাদের এত পছন্দের গল্পটার তোমরা আরো একটা পার্ট পাচ্ছ। সো যাই হোক, ভাইয়াটার উপর রাগ করো না। ভাইটা অনেক চেষ্টা করে, ট্রাস্ট মি, অনেক বেশি চেষ্টা করে যে তোমাদের জন্য অনেক বড় পার্ট নিয়ে আসতে, কিন্তু ব্যস্ততার কারণে সে পেরে ওঠে না। সো যাই হোক, তোমরা এই ভিডিওতে তোমার এবং তোমার প্রিয় মানুষটার নামটা কমেন্ট করে ফেলো। নেক্সট গল্পে আমরা সেগুলো ইউজ করবো। আর তোমরা তো আমার পাওয়ারফুল ভালোবাসার মানুষ, তোমাদেরকে টার্গেট দিলে তোমরা খুব দ্রুত কমপ্লিট করে ফেলো। সো আজকেও ছোট একটা টার্গেট দিব, 3000 লাইক এবং 1000 কমেন্ট কমপ্লিট করে দাও। আর কি বলবো, নেক্সট পার্টের জন্য ওয়েট করো এন্ড কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে এখনই লাইভে জয়েন হয়ে যাও। আমরা আজকে রাত 8টার সময় টেলিগ্রামে লাইভে আসবো, সবার সাথে সরাসরি কথা বলবো। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে এখনই জয়েন হয়ে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভে আজকে রাত ঠিক 8টায়। তোমাদের সাথে সরাসরি কথা হবে, অনেক মজা হবে। আল্লাহ হাফেজ। আর গাইস, শোনো, ভয়েস কলটা ইগনোর করবা, ঠিক আছে? তাড়াহুড়ো দিয়ে ভয়েস ওভার করি তো, মানে তোমরা তো নিয়মিত গল্প না দিলে রাগ করো, এজন্য একটু খারাপ শোনায়। সো একটু মানিয়ে নাও। আশা করি যখন আমি ফ্রি হয়ে যাব
তখন অনেক বেশি আবেগ ইমোশন দিয়ে ভয়েস ওভার করবো। সো আল্লাহ হাফেজ।